দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় ঢাকা সহ 4টি সিটি কর্পোরেশন এলাকায় আজ থেকে শুরু হয়েছে হাম রুবেলা টিকা কার্যক্রম। 4টি সিটি কর্পোরেশন এলাকায় 6 মাস থেকে 5 বছর বয়সী 12,19,957 জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলবে। গত 5 এপ্রিল থেকে হাম প্রতিরোধে দেশে বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। ওই দিন থেকে 18টি জেলার 30টি উপজেলায় এমআর টিকা প্রয়োগ কার্যক্রম চালু হয়। ঢাকা উত্তর ও দক্ষিণ, ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় এই কার্যক্রম চলবে 20 এপ্রিল পর্যন্ত। সকালে রাজধানীর দক্ষিণ নগর ভবনে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। দর্শক, হামের টিকা কার্যক্রম সম্পর্কে জানাতে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী জুলিয়া তানহা। তানহা, আমরা দর্শকদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে ঢাকা সহ 4টি সিটি কর্পোরেশন এলাকায় আজ থেকে টিকা কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আপনি যেখানে রয়েছেন সেখানে কর্মসূচি কেমন চলছে জানাবেন, এবং কি বলছেন যারা টিকা দিতে আসছেন অভিভাবকরা, জানাবেন। লাবণী, আপনি যেমনটি বলছেন যে সারা দেশে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার কারণে কিন্তু সরকার জরুরি টিকাদান কর্মসূচির উদ্যোগ নিয়েছে, এবং সেটি কিন্তু হচ্ছে শহরে অর্থাৎ ঢাকা সিটির মধ্যে যে 2 সিটি কর্পোরেশন সহ এবং বরিশাল এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশন, মোট 4 সিটি কর্পোরেশনে কিন্তু আজকে থেকে এই টিকাদান কর্মসূচি চালু হয়েছে, এবং এই কর্মসূচির আওতায় 12,19,957 শিশুকে টিকা দেওয়া হবে। আর একটি তথ্য হচ্ছে যে সকালে নগর ভবনের এই ক্যাম্পেইন কর্মসূচি উদ্বোধন করতে কিন্তু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল তিনি কিন্তু এসেছিলেন, এবং তিনি কিছুক্ষণ আগে এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করে গিয়েছেন। এবং এখানে কিন্তু এখন পর্যন্ত বাবা মারা তার ছোট শিশুকে নিয়ে এসেছেন টিকাদান কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য, এবং তারা বেশ স্বতঃস্ফূর্ততার সাথে এবং এই টিকা দিচ্ছেন বাচ্চাদেরকে। এবং তারা যেটি বলছেন, আমরা বেশ কিছু অভিভাবকের সাথে কথা বলেছি, তারা বলছেন যে যেহেতু হামের প্রাদুর্ভাব এখন সারা দেশে ছড়িয়ে গিয়েছে, সেটি থেকে তাদের শিশুকে নিরাপদ রাখতে এবং সতর্কতামূলক যেই কাজ বা সচেতনতা থেকে তারা আসলে বাচ্চাদেরকে টিকা দিতে নিয়ে এসেছেন। এবং লাবণী, আপনাকে আরও কিছু তথ্য জানিয়ে দিই যে এই টিকাদান কর্মসূচি অর্থাৎ ঢাকা সিটির যে 2 সিটি কর্পোরেশন রয়েছে, এই সিটি কর্পোরেশনের যে টিকাদান কর্মসূচি সেটি কিন্তু 11 মে পর্যন্ত চলবে, এবং ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই কার্যক্রম করবে, এবং ঢাকার 1100 কেন্দ্রে এই টিকাদান কর্মসূচি একসাথে চলবে। এবং আরেকটি তথ্য দেই, সেটি হলো আজকে যেই টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করা হলো সেটির আওতায় ঢাকা দক্ষিণ সিটিতে প্রায় 4 লাখ শিশুকে টিকাদান করা হবে, এবং একই সাথে উত্তর সিটিতে প্রায় 4.5 লাখ শিশুকে এই টিকা দেয়া হবে। এবং 11 মে পর্যন্ত এই টিকা কার্যক্রম চলবে। আপনি লাবণী যেমনটি দেখতে পাচ্ছেন যে নগর ভবনে ইতোমধ্যে কিন্তু বাবা মারা এসেছেন তাদের ছোট শিশুকে নিয়ে, এবং 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুকে এই টিকাদান কর্মসূচির আওতায় নিয়ে আসা হবে, এমনটাই আমাদেরকে জানিয়েছে। এবং লাবণী, এখন পর্যন্ত যেটি দেখছি যে বাবা মারা আসছেন তার ছোট বাচ্চাকে নিয়ে, এবং এটি 4টা পর্যন্ত থাকবে, এবং এরপরে কোন কোন কেন্দ্রে আসলে টিকাদান কর্মসূচি চলবে সেটি আসলে আরও বিস্তৃতভাবে জানিয়ে দেওয়া হবে। এবং ঢাকা সিটির মধ্যে কিন্তু 1100 কেন্দ্র থাকবে, এবং অভিভাবকরা তাদের ছোট শিশুকে নিয়ে সেই কেন্দ্রগুলোতে গিয়ে যাচাই বাছাই করে টিকা কার্ড করে কিন্তু এই টিকা কার্ড জরুরি ভিত্তিতে যে হাম এবং রুবেলার টিকা রয়েছে সেটি তারা দিতে পারবেন। লাবণী, নগর ভবন থেকে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনে এই ছিল আমার কাছে সবশেষ। লাবণী। জুলিয়া, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, নগর ভবনে হাম রুবেলার টিকাদান কর্মসূচি চলছে। আমাদের সহকর্মী জানাচ্ছিলেন সেখানে অভিভাবকরা আসছেন, তাদের শিশুদের টিকা দেওয়াচ্ছে, এবং শুক্র শনি ছুটির দিন ছাড়া প্রতিদিনই এই টিকা কার্যক্রম চলবে। বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করছিলাম। দেশে হামের ক্রমবর্ধমান প্রাদুর্ভাব মোকাবিলায় ঢাকা উত্তর ও দক্ষিণ, বরিশাল এবং ময়মনসিংহ এই 4টি সিটি কর্পোরেশন এলাকায় বিশেষ হাম রুবেলা
টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 33টি ওয়ার্ডের 70টি কেন্দ্রে আজ সকাল থেকে শুরু হয়েছে হাম টিকাদান কার্যক্রম। সকাল 9টায় সিটি কর্পোরেশন প্রাঙ্গণে এর উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক রকুনুজ্জামান সরকার। এদিকে বরিশালে 30টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলবে। সকাল 11টায় শুরু হয় এই কার্যক্রম। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, রোববার থেকে শুরু হওয়া এই কর্মসূচি আগামী 20 এপ্রিল পর্যন্ত চলবে। মূলত 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের এই মরণঘাতী রোগ থেকে সুরক্ষা দিতেই সরকারের পক্ষ থেকে এই জরুরি উদ্যোগ নেওয়া হয়েছে। 4টি সিটি কর্পোরেশন এলাকায় মোট 12,19,957 জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দর্শক, আমরা সংবাদের শুরু থেকেই যেমনটি জানাচ্ছিলাম যে 4টি সিটি কর্পোরেশনে শুরু হয়েছে একযোগে এই টিকা কার্যক্রম। আমাদের সহকর্মীরা যুক্ত হবেন এবং জানাবেন বিভিন্ন এলাকার টিকা দান কর্মসূচির বিষয়ে। যুক্ত হবেন বরিশাল থেকে বিধান সরকার এবং ময়মনসিংহ থেকে বাবুল হোসেন। আমরা প্রথমেই চলে যাব ময়মনসিংহে বাবুল হোসেনের কাছে। বাবুল, টিকাদান কর্মসূচিতে ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। আপনি যেই টিকাদান কেন্দ্রে রয়েছেন সেখানে কেমন পরিস্থিতি দেখছেন? অভিভাবকরা তো নিশ্চয়ই তাদের শিশুদেরকে নিয়ে আসছেন, তারা কি বলছেন টিকাদান কার্যক্রম নিয়ে? এবং যারা দিচ্ছেন টিকা, চিকিৎসকরা, তারা কি বলছেন এ বিষয়ে? লাবণী, ময়মনসিংহ নগর ভবনে সকাল 9টায় এই কার্যক্রমের উদ্বোধন করেছেন সিটি প্রশাসক রকুনুজ্জামান সরকার। এরপর থেকে আমরা দেখতে পাচ্ছি যে অভিভাবকেরা শিশুদের নিয়ে এসেছেন এবং বিকেল 4টা পর্যন্ত এই টিকাদান কর্মসূচি চলবে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 33টি ওয়ার্ডে 60,000-এর শিশুকে টার্গেট রেখে এই টিকাদান কার্যক্রম শুরু হয়েছে সকাল 9টা থেকে এখন পর্যন্ত। অর্থাৎ এই কিছুক্ষণ আগে যে তথ্য পেয়েছি তাতে 43 জন শিশুকে এই টিকা দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে যারা অভিভাবক তারা তাদের সন্তানদের নিয়ে এসেছেন, তারা সচেতনতার দায় থেকে নিয়ে এসেছেন। যেহেতু একটি ব্যাপক একটি প্রকোপ আমরা দেখতে পাচ্ছি, সেটি মাথায় রেখে, ঝুঁকি মাথায় রেখে সন্তানদের নিরাপত্তার কথা ভেবেই তারা টিকা দিতে এসেছেন। এবং অনেকে আমরা কথা বলেছি যারা এর আগে 2 ডোজ নিয়েছেন, তারপরও আরো সতর্কতার জন্য, আরো নিরাপত্তার জন্য তারা 3য় ডোজ এটি নিয়েছেন। তো আমরা যেটি দেখতে পাচ্ছি যে আসলে অভিভাবকদের মধ্যে একটি ব্যাপক সাড়া এবং সেটি সচেতনতার জন্যই আসলে সেটি আমরা দেখতে পাচ্ছি যে বীর জমিয়েছেন। যদিও আজ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে 2 জন শিশু মৃত্যু হয়েছে হামের। এই নিয়ে 12 জন শিশু হামে ময়মনসিংহ মেডিকেলে মারা গিয়েছেন। এই পর্যন্ত ভর্তি হয়েছে 400 শিশু, এর মধ্যে 300 শিশু তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। তো আমরা এই সিটি কর্পোরেশন নগর ভবনে আছেন সিটি প্রশাসক রকুনুজ্জামান সরকার, আমরা একটু তার কাছ থেকে জানবো, যে একটু জানতে চাই, আমরা সরাসরি সম্প্রচারে আছি, একটু বলবেন যে এই পরিস্থিতি মোকাবেলা আপনার আর কি কি পরিকল্পনা রয়েছে? ধন্যবাদ আপনাকে। আমরা এই পরিকল্পনা 60,000 শিশুকে টিকা আওতায় আনছি। আমরা মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করছি। এটি একটি ছোঁয়াচে রোগ। আপনি শুনে খুশি হবেন, আমাদের সিটি কর্পোরেশনের কোনো নাগরিক এখন পর্যন্ত এই হামজনিত কারণে মৃত্যুবরণ করে নাই। আমাদের সিটি কর্পোরেশনের সকল কর্মীরা এতে সক্রিয় আছেন, আমাদের সকলেই এতে সহযোগিতা করছেন। বিশেষ করে পিছিয়ে পড়া জনগোষ্ঠী বা বস্তি জনপদের জন্য প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের একটি বিশেষ নির্দেশনা আছে, তাদেরকে জন্য আমরা বিশেষ নজর রাখি। ধন্যবাদ। ধন্যবাদ। আপনি শুনছিলেন যে আসলে নগরীর 33টি ওয়ার্ডে 60,000 শিশুকে এই টিকাদানের তাদের লক্ষ্যমাত্রা রয়েছে এবং আমরা যেটি দেখছি যে 70টি কেন্দ্রে একযোগে এই টিকাদানের কার্যক্রম চলছে। তারা বলছেন যে এটি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন, নিশ্চয়ই আমরা টিকাদান কর্মসূচির আরো তথ্য পরবর্তীতে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। সরকারি নানা পদক্ষেপের পরও রাজধানীতে জ্বালানি তেল নিয়ে ভোগান্তি যেন কাটছেই না। বেশিরভাগ পাম্পে পর্যাপ্ত তেল না থাকায় মানুষকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে। এতে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট ও ভোগান্তি। জ্বালানি ভোগান্তি কমাতে পাম্পগুলোতে মোটরসাইকেলে ফুয়েল পাসের পরীক্ষামূলক কার্যক্রম চালু করেছে সরকার। তবে নিবন্ধন জটিলতায় অনেকেই নিতে পারছেন না এই সুবিধা। ফলে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের।
কিছু কিছু স্থানে গাড়ির লাইনের কারণে বন্ধ হয়ে রয়েছে সড়কের এক পাশ। সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজটের। এতে ভোগান্তি পোহাচ্ছেন রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষ। এদিকে পাম্প মালিকদের অভিযোগ, ডিপো থেকে রেশনিং পদ্ধতিতে সরবরাহের কারণে চাহিদা মতো তেল দেয়া যাচ্ছে না। অপরদিকে সরবরাহ সংকটে ভোগান্তি বাড়ছে এলপি গ্যাস ও সিএনজি চালিত যানবাহনেও। দর্শক, দেশের বেশিরভাগ ফিলিং স্টেশনে এখনও জ্বালানি সরবরাহ না থাকায় বন্ধ রয়েছে। পাম্পগুলোতে পর্যাপ্ত তেল না পাওয়ায় দুর্ভোগও বেড়েছে যানবাহন চালকদের। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাবো। খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু হাওলাদার। রাজু, আপনি যেখানে রয়েছেন, যে পেট্রোল পাম্পে, সেখানে জ্বালানি পরিস্থিতি আজ কেমন দেখছেন? কবে নাগাদ পরিস্থিতি আসলে স্বাভাবিক হতে পারে? সংশ্লিষ্টরা এই বিষয়ে কোনো তথ্য জানিয়েছে কিনা, এবং একটু জানবো যে ক্রেতা বিক্রেতাদের আসলে এই পরিস্থিতিতে তাদের মতামত আসলে কি? জি, ধন্যবাদ লাবণী আপনাকে। আসলে খুলনার যে পরিস্থিতি, সে পরিস্থিতি আসলে কবে নিয়ন্ত্রণ হবে আসলে এখনও বলা যাচ্ছে না। এবং খুলনার যে পেট্রোল পাম্পগুলি রয়েছে প্রায় অবস্থা এরকম। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে এলেনা পেট্রোল পাম্প, খুলনার একটা নামকরা পেট্রোল পাম্প। এই পেট্রোল পাম্পে দীর্ঘদিন যাবৎ তারা সেবা দিয়ে আসছে, কিন্তু এখন পারছে না। কারণ কি, এই যে গুজব ছড়িয়ে যে তেলের পাম্পগুলিতে রয়েছে, তেল বেশি করে নিচ্ছে ক্রেতারা, সেটা তারা অভিযোগ করছে পেট্রোল পাম্পওয়ালারা। আমি একটু এখানের যে পেট্রোল পাম্পে যে ট্যাগ অফিসার আছে, আমি আসলে একটু তার সাথে কথা বলিয়ে দিব যে এখন এই পেট্রোল পাম্পের পরিস্থিতিটা কি। একটু বলুন। চলমান রয়েছে ইনশাল্লাহ। এখানে 3000 হলো অকটেন আসছে, আর পেট্রোল আর ডিজেল 4500 করে। এই 11টার সময় ঢুকলো, এখন কাজ শুরু হয়ে গেছে। না, আপাতত কোনো সমস্যা ইনশাল্লাহ দেখতেছি না, সিরিয়ালভাবেই চলতেছে কাজ। আপনারা শুনছিলেন যে ট্যাগ অফিসার বলেছে যে এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, কিন্তু সিরিয়ালের পরে সিরিয়াল আমরা দেখতে পাচ্ছি। শুধু এই পাম্পেই না, খুলনা শহরের সব পাম্পেই এই একই অবস্থা। এবং এই যে মানুষের যে ভোগান্তি, এই ভোগান্তি আসলে চলমান রয়েছে। সাধারণ মানুষ বলছে যে আমরা এই কতদিন আর এটা করব। আপনাকে একটা জিনিস জানাতে চাই, সেটা হচ্ছে যে আগামী 15 এপ্রিল থেকে হচ্ছে এই পেট্রোল পাম্পের যা মালিকরা এবং ডিপুরা, তারা অবরোধ করবেন এবং তারা সরকারের কাছে দাবি তোলার জন্য তারা দাবি করবেন যে এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। আমি যদি একটু কথা বলিয়ে দিতে চাই, একজন ক্রেতা, সে ক্রেতা, আপনি কি বলেন তো, মানে কি ভোগান্তি হচ্ছে, কতক্ষণ দাঁড়িয়েছিলেন? আধা ঘন্টার এক ঘন্টার বেশি দাঁড়িয়েছিলাম। আসলে ভোগান্তি বলতে কি, দেখেন অনেক উন্নত দেশ যেখানে তেল পাচ্ছে না, এখানে আমরা তেল পাচ্ছি, এটাই আমাদের জন্য অনেক। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারকে, যেখানে আমরা আগের মূল্যে তেল পাচ্ছি, এটাই অনেক। লাবণী, আপনি শুনছিলেন যে একজন ক্রেতা, সে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীকে, কারণ তেলের সংকট থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণ নেই, তারপরও তারা খুশি, কারণ তেলের যে দামটা, সে দামটা এখনও বাড়েনি। প্রতিবারের ন্যায় প্রতিবার এরকম হলেই দাম বাড়ে, কিন্তু এখন দামটা বাড়েনি। তো লাবণী, এই ছিল খুলনার পেট্রোল পাম্পের সর্বশেষ তথ্য আমার কাছে। রাজু, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে সারা দেশেই কিন্তু জ্বালানি সরবরাহ নিয়ে বেশ সংকট রয়েছে। এই বিষয়ে সর্বশেষ তথ্য খুলনা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে কথা বলছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। অধ্যাদেশের ৯৮টি সংসদে পাশের জন্য সুপারিশ করে বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদ কর্তৃক গঠিত বিশেষ কমিটি। 4টি রহিত করা, 15টি সংশোধিত আকারে এবং বাকি 16টি আরও শক্তিশালী। 151 জন জীবন উৎসর্গ করেছেন, অনেকে হয়েছেন আহত। আমি তাদের আত্মদানকে কৃতজ্ঞতার সঙ্গে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। সশস্ত্র বাহিনীর উপস্থিত অফিসার্স এবং সৈনিকবৃন্দ, সশস্ত্র বাহিনী কেবল যুদ্ধকালীন প্রয়োজনে একটি অবশ্যম্ভাবী শক্তি নয়, বরং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী হিসাবে ভূমিকা রাখার পাশাপাশি যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এবং রাষ্ট্রীয় সীমানার বাইরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সদস্য হয়ে যুদ্ধ বিধ্বস্ত দেশের শান্তি প্রতিষ্ঠা বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা বিশ্ব স্বীকৃত। 1971 সালে দেশের স্বাধীনতা অর্জনের যুদ্ধ
1975 সালে 7ই নভেম্বরের সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লব, কিংবা 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে সশস্ত্র বাহিনীর ভূমিকা দেশের স্বাধীনতা প্রিয় জনগণের কাছে ছিল অনুপ্রেরণার উৎস। 2009 সালে বিডিআর পিলখানায় পরিকল্পিত সেনা হত্যাযজ্ঞ চালিয়ে সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়া হয়েছিল। এরপর দীর্ঘ 1.5 দশকের শাসন শোষণের সময় দেশের সশস্ত্র বাহিনীকে বিতর্কিত করার অপচেষ্টাও চালানো হয়। 2024 সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধে সশস্ত্র বাহিনীর ভূমিকা দেশের স্বাধীনতা প্রিয় জনগণকে আশান্বিত করেছে। 2024 সালের 5ই আগস্ট পরবর্তী অস্থির সময়ে এবং দৃশ্যমান প্রশাসনিক অচলাবস্থাতেও সশস্ত্র বাহিনী অসাধারণ ভূমিকা পালন করেছে। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের পুরো সময়টিতে আইন শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে দেশের শিল্প অঞ্চল, নগর বন্দর এবং স্থবির হয়ে পড়া অর্থনীতির চাকা সচল রাখার ক্ষেত্রেও সশস্ত্র বাহিনীর ভূমিকা ছিল ইতিবাচক। গত 12ই ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সশস্ত্র বাহিনীর সহায়তা ছিল দেশ ও জনগণ এবং গণতান্ত্রিক বিধিবিধানের প্রতি সশস্ত্র বাহিনীর আস্থা ও বিশ্বাসেরই প্রতিফলন। উপস্থিত অফিসার্স এবং সৈনিকবৃন্দ, দীর্ঘ 18 বছর পর গত 26শে মার্চ নির্বাচন পরবর্তী গণতান্ত্রিক বাংলাদেশের 55তম স্বাধীনতা এবং জাতীয় দিবসে সাড়ম্বরে অনুষ্ঠিত হল রাষ্ট্রীয় কুচকাওয়াজ। অত্যন্ত সুশৃঙ্খল, পরিপাটি ও নজরকাড়া প্যারেড এবং প্রদর্শনীর জন্য আমি আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। শৃঙ্খলা ও পেশাদারিত্বের এই অনন্য বহিঃপ্রকাশ কেবল সশস্ত্র বাহিনীর গৌরবী বৃদ্ধি করেনি, বরং দেশবাসীর সামনে দেশপ্রেমে উজ্জীবিত সুসংগঠিত সশস্ত্র বাহিনীর সাহসী প্রতিচ্ছবি তুলে ধরেছে, যা দেশবাসীকে করেছে গর্বিত। উপস্থিত অফিসার্স এবং সৈনিকবৃন্দ, স্বাধীনতার ঘোষক সাবেক সেনাপ্রধান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা খালেদা জিয়া বিশ্বাস করতেন এবং বর্তমান সরকারও বিশ্বাস করে, বাংলাদেশের ধর্মীয় সামাজিক মূল্যবোধে উজ্জীবিত দেশের জাতীয়তাবাদী শক্তি এবং সশস্ত্র বাহিনী যদি শক্তিমান এবং ঐক্যবদ্ধ থাকে, তাহলে বাংলাদেশকে কেউ কখনো পরাভূত করতে পারবে না। সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিংবা সাবেক প্রধানমন্ত্রী ভূমিকা, দেশনেত্রী খালেদা জিয়ার ভূমিকা এবং গৃহীত পদক্ষেপ সম্পর্কে আপনারা সবাই কম বেশি অবগত আছেন। দর্শক, ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর দরবারে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত ছিলাম তার বক্তব্যে। আজ দুপুরে শপথ নেবেন বগুড়া উপনির্বাচন এবং শেরপুর 3 আসনে নির্বাচনে বিজয়ী 2 সংসদ সদস্য। নবনির্বাচিত 2 সংসদ সদস্যকে শপথ পাঠ করাবেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। এদিকে তাদের এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বেলা 12টায় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে শপথ নেবেন বগুড়া 6 আসনের বিএনপির বিজয়ী প্রার্থী রেজাউল করিম বাদশা। একই সঙ্গে শপথ পড়ানো হবে শেরপুর 3 নির্বাচনের বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেলকে। 9 এপ্রিল এই 2 আসনে ভোট গ্রহণ হয়। মাহমুদুল হক রুবেল 1,19,066 ভোটের ব্যবধানে জামায়াতের প্রার্থী মাসুদুর রহমানকে পরাজিত করেন। অন্যদিকে বিএনপির প্রার্থী রেজাউল করিম 1,33,931 ভোট পেয়ে জয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আবিদুর রহমান দাঁড়িপাল্লায় পেয়েছেন 57,159 ভোট।
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি ও জমা দেওয়ার শেষ দিন আজ। গত শুক্রবার থেকে শুরু হওয়া এই কার্যক্রমে এখন পর্যন্ত 1025টি মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে। নয়াপল্টনের কার্যালয়ে শিক্ষক, আইনজীবী, শিল্পী, ছাত্রদলের সাবেক নেত্রীরাও মনোনয়ন ফর্ম কিনেছেন। তাদের মধ্যে রয়েছেন কণ্ঠশিল্পী কনক চাপা, স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর সহধর্মিণী বিথিকা বিনতে হোসাইন সহ সাবেক সংসদ সদস্যগণ। দলের ঊর্ধ্বতন নেতাদের সমন্বয়ে গঠিত বোর্ডে আবেদন পাঠানো হবে, তারাই যাচাই বাছাই শেষে মনোনয়ন চূড়ান্ত করা হবে। গত শুক্রবার বেলা 11টা থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হয়। আগামী 12 মে অনুষ্ঠিত হবে নারী সংরক্ষিত আসনের ভোট গ্রহণ। জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন চায় বিরোধী দল। এ নিয়ে আগ্রহী সরকারি দলও। তবে দুই দলের বাস্তবায়ন প্রক্রিয়া ভিন্ন। বিরোধী দল চায় সংবিধান বাতিল ও পুনর্লিখন, আর সরকারি দল বলছে তা করা হবে সংবিধান সংশোধনের মাধ্যমে। বিশেষজ্ঞরা বলছেন সংবিধানকে পাশ কাটিয়ে নয়, আইন অনুযায়ী সংস্কারের সুযোগ রয়েছে। শাহনাজ শারমিনের প্রতিবেদন। দিনটা এই সময় এসে আমরা জাস্টিস পেলাম না মাননীয় স্পিকার। ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের প্রথম থেকেই জুলাই সনদ বাস্তবায়ন আর সংবিধান বাতিল নিয়ে উত্তপ্ত সংসদ। জুলাই সনদের বাস্তবায়ন কতটা হবে, কতটা বাতিল হবে তা নিয়ে মুখোমুখি অবস্থানে সরকার আর বিরোধী দল। আজকের মতো দুঃখ নিয়ে আমরা ওয়াকআউট করছি। আসসালামু আলাইকুম। অন্তর্বর্তী সরকারের সময় সংস্কার প্রস্তাবনা তৈরির সময় যুক্ত ছিলেন ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি বলছেন জুলাই সনদ বাস্তবায়ন দেরি হলে তা রাজনীতির রাডার থেকে হারিয়ে যেতে পারে। স্ববিরোধী অবস্থান, একদিক থেকে বলা হচ্ছে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়িত করা হবে, অন্যদিক থেকে সেটা থেকে সম্পূর্ণ সরে এসে এবং আদালতের আশ্রয় নিয়ে আনফর্চুনেটলি দুর্ভাগ্যজনকভাবে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হওয়ার ঝুঁকি সৃষ্টি হয়েছে যেখানে হয়তো গণভোট যেটা হয়েছে 2026-এ সেটি এবং এমনকি জুলাই সনদ বিষয়টাও কিন্তু রেডার থেকে চলে যাবে, রাজনৈতিক রেডার থেকে চলে যাওয়ার ঝুঁকি সৃষ্টি হয়েছে। সরকারি দলের একজন সংসদ সদস্য আইন বিশেষজ্ঞ জানান জুলাই সনদের অপব্যাখ্যা করা হচ্ছে, এমনটা চলতে থাকলে এর গ্রহণযোগ্যতা হারিয়ে যেতে পারে। এটা কিন্তু জুলাই সনদে কেউ বলেননি, এটা কিন্তু জুলাই সনদে বলা হয় বর্তমান চলমান সংবিধান সংশোধন করতে হবে। তাহলে জুলাই সনদকে আমরা আন্ডারমাইন করতেছি। আমরা জুলাই সনদকে যদি আমরা অপব্যাখ্যা করি, আরেকজন আবার যার অবস্থান থেকে অপব্যাখ্যা করি, তাহলে জুলাই সনদ তো কার্যকরী কমে যাবে। এটা একটা গুরুত্বপূর্ণ জাতীয় দলিল। দলিলটার ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন চলে আসবে। এটা আমার মনে হয় যে আমরা যেহেতু মৌলিক ব্যাপারে আমরা একমত, এটা আলোচনার মধ্যে এটা মীমাংসা করা উচিত। এমনকি রাষ্ট্রপতির আদেশে জুলাই সনদ বাস্তবায়নের আদেশকেও অবৈধ বলে মনে করেন কেউ কেউ। যে বিদ্যমান প্রক্রিয়ায় ঝাপসাভাবে রীতিমতো কনস্টিটিউশনকে বাইপাস করে রাষ্ট্রপতির আদেশ দিয়ে করার যে চেষ্টাটা করা হয়েছে সেটা হচ্ছে আসলে কোনোভাবেই আইনগত পদ্ধতিতে করা হয়নি, অন্তত এই কনস্টিটিউশনকে মেনে করা হয়। গণতান্ত্রিক রাষ্ট্রে সংবিধান বাতিলের ক্ষমতা কারও নেই বলে মনে করছেন সংবিধান বিশেষজ্ঞ শাহদিন মালিক। তার মতে সংশোধন করা যেতে পারে, যেমনটা অতীতেও হয়েছে। সংবিধান বাতিল করার ক্ষমতা গণতান্ত্রিক রাষ্ট্রে কারও নাই। এটা বাতিল করেছে সামরিক শাসকরা এসে, মানে পাকিস্তান আমলে 2বার হয়েছে, সামরিক শাসকরা এসে সংবিধান বাতিল করেছে। তো আমরা কি এখন ওই 60-এর পাকিস্তানের সামরিক শাসকের আদলে ফিরে যাব? সংবিধান একটি সামাজিক চুক্তি ও জনগণের সাধারণ ইচ্ছার প্রতিফলন, আর জুলাই সনদেও একে বাতিল করার কথা বলা হয়নি বলেও ব্যাখ্যা দেন তিনি। শাহনাজ শারমিন, 71, ঢাকা। 14 এপ্রিল বাংলা নববর্ষকে বরণ করতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা নিচ্ছেন বৈশাখী শোভাযাত্রার প্রস্তুতি। শেষ মুহূর্তে তুলির আঁচড়ে রঙিন হয়ে উঠছে শোভাযাত্রার মোটিফগুলো। চারুকলায় রয়েছেন আমাদের সহকর্মী ফারহানা ন্যান্সি, বাকি তথ্য জানাবেন তিনি। ন্যান্সি, এবার কি কি মোটিভ থাকছে শোভাযাত্রা একটু জানবো আপনার কাছে। নতুন কোনো মোটিভ কি যুক্ত হয়েছে কিনা, আর শেষ মুহূর্তের প্রস্তুতি আসলে কেমন দেখছেন চারুকলার শিক্ষার্থীদের, জানাবেন সার্বিক তথ্য।
লাবণী, এখন কিন্তু চৈতালি হাওয়াতে নতুন বছরের যে আগমনী সুর, সেই আগমনী সুর বইছে এবং একই সাথে 1433 বরণে কিন্তু অপেক্ষা করছে এবং প্রস্তুত গোটা বাঙালি জাতি। সেই যে প্রস্তুতি, সেই প্রস্তুতির যে কেন্দ্রবিন্দু, সেই কেন্দ্রবিন্দু হচ্ছে এই চারুকলা অনুষদ। চারুকলা অনুষদে দিন রাত নিরলস পরিশ্রম করছে শিক্ষকরা এবং শিক্ষার্থীরা। তাদের যে পরিশ্রম, সেই পরিশ্রমের কর্মযজ্ঞ কিন্তু রঙিন হয়ে উঠেছে এই চারুকলা প্রাঙ্গণ। তারা বরাবরই দেখা যায় যে প্রতি বছরের মতো পয়লা বৈশাখের সবচেয়ে বড় যে আকর্ষণ বৈশাখী শোভাযাত্রা, সেই শোভাযাত্রার প্রস্তুতিতে একটা উচ্ছ্বাসময় ক্যানভাস হয়ে উঠে চারুকলা এবং এবারও কিন্তু ব্যতিক্রম নয়। এবারও দেখা যাচ্ছে চারুকলা জুড়ে যেই আয়োজন চলছে, সেখানে বাঁশ কাঠ দিয়ে তৈরি হচ্ছে বিশাল বিশাল কাঠামো, আঁকা হচ্ছে নকশা, রঙের প্রাচুর্য দেয়া হচ্ছে, রঙে রঙে একেবারে মুখরিত হয়ে আছে চারুকলা প্রাঙ্গণ। একটু জানিয়ে রাখতে চাই যে আপনি যেমনটা জিজ্ঞেস করছিলেন, এবারের শোভাযাত্রায় 5টি প্রধান মোটিভ থাকছে। লাল ছুটির মোড়ক থাকছে, দোতরা থাকছে, ঘোড়া, পাখি এবং একই সাথে শান্তির প্রতীক পায়রা থাকছে। প্রতিটি প্রতীকের কিন্তু রয়েছে আলাদা আলাদা তাৎপর্য। এই যেমন ধরেন মোড়ক নতুন সূচনার প্রতীক হিসেবে কিন্তু তুলে ধরা হয় মোড়ককে, এবং একই সাথে সাদা পায়রা রয়েছে শান্তির এবং সম্প্রীতির বার্তা দেয় সেই পায়রা, এবং দোতরা রয়েছে বাউল সংস্কৃতির সঙ্গে সংহতি প্রকাশ করে এই দোতরাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, এবং ঘোড়া ও পাখি জীবনের গতি বোঝাতে স্বাধীনতা এবং ছন্দকে তুলে ধরা হয় এই মোটিভগুলোর মাধ্যমে। আর যারা এখানে এই আয়োজনের সাথে আছে তারা কিন্তু মনে করে পয়লা বৈশাখ তাদের জন্য শুধু একটা উৎসব নয়, এটা তাদের আমাদের পরিচয় এবং সংস্কৃতির অংশ। এই প্রতি বছরই তারা পরিশ্রম করেন এবং তাদের অনুভূতিটা আলাদা হয়, কারণ পুরো নগরের যে আনন্দ, সেই আনন্দের উপলক্ষ তারা হয়, সেই আনন্দটার কারণে কিন্তু তাদের অনুভূতিটা একটু আলাদা হয়। পয়লা বৈশাখের এই শোভাযাত্রা এখন কেবল উৎসব নয়, এটা বাংলাদেশের সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক। ইউনেস্কো এটাকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। সেই কারণে এখানে কিন্তু এই যে যখন এই প্রস্তুতিগুলো চলে, তখন কিন্তু আসলে প্রস্তুতিগুলোর সময় অনেক শিক্ষার্থীরা এবং অনেকে শখ করে দেখতে আসেন এই প্রস্তুতির সময়। হয়তো সেই রঙিন উৎসবে অংশ নিতে পারে কি না পারে, সেই কারণে তার আগে থেকেই কিন্তু এই চারুকলা প্রাঙ্গণটা রঙিন হয়ে ওঠে। এখন যেমন ওই পাশটাতে মুখোশের কাজ চলছে, রঙের কাজ চলছে, সেই দিনগুলোতে হাতে রয়েছে একেবারেই একদিন বাকি, একেবারেই শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু চলছে চারুকলায়। কানিজ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন চারুকলায়। নিশ্চয়ই আমরা শেষ মুহূর্তের প্রস্তুতির আরও তথ্য পরবর্তী সংবাদ সংযোগগুলোতে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক যুক্ত ছিলেন সহকর্মী ফারহানা ন্যান্সি। রাঙামাটিতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হচ্ছে পাহাড়ের ঐতিহ্যবাহী উৎসব বৈশাখী। তাই বৈশাখীকে কেন্দ্র করে উৎসাহ ও উদ্দীপনায় মেতে উঠেছে পাহাড়ের মানুষ। পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের ক্ষুদ্র নৃগোষ্ঠী চাকমা, ত্রিপুরা, তঞ্চঙ্গা ও মারমা জাতিগোষ্ঠীর মানুষ আলাদা নামে হলেও একসাথে উদযাপন করেন এই উৎসব। উৎসবকে ঘিরে নানান রঙে সেজেছে পুরো পার্বত্য এলাকা। 12 এপ্রিল উৎসবের প্রথম দিনে চাকমা, ত্রিপুরা, তঞ্চঙ্গা সম্প্রদায়েরা ফুল বিজু বৈশু উৎসব পালন করে। এদিন গঙ্গা দেবীর আরাধনায় নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয় উৎসব। 13 এপ্রিল পাচন রান্না করে অতিথি আপ্যায়নের মধ্য দিয়ে মূল বিজুর আনুষ্ঠানিকতা শুরু। পরে 14 এপ্রিল থেকে 24 এপ্রিল পর্যন্ত চলবে মারমাদের ঐতিহ্যবাহী জল খেলা। আর এই উৎসবের মধ্য দিয়ে শেষ হবে পাহাড়ে বৈশাখী উৎসব। দর্শক, কৃষক কার্ড বিতরণের সংবাদ সম্মেলনে কথা বলছেন কৃষিমন্ত্রী আমিনুর রশিদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জনাব তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনী ইস্তাহারে কৃষকের আর্থসামাজিক মর্যাদা বৃদ্ধি এবং আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণ, কৃষি খাতের সামগ্রিক উন্নয়ন ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সুস্পষ্ট রূপরেখা দিয়েছেন, যার মূল লক্ষ্য হল আত্মনির্ভর, জলবায়ু সহিষ্ণু, প্রযুক্তি নির্ভর ও কৃষিকেন্দ্রিক একটি আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তোলা, যেখানে উৎপাদন ও বিপণন হবে তথ্য প্রযুক্তি ভিত্তিক, কৃষক হবে ক্ষমতায়িত ও
উদ্যোক্তা এবং কৃষি খাত জাতীয় অর্থনীতির প্রধান চালিকা শক্তি। এই লক্ষ্যকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী সরকারের অগ্রাধিকার কর্মসূচির আওতায় প্রতিটি কৃষকের জন্য কৃষক কার্ড প্রধান কার্যক্রমের অন্তর্ভুক্ত করেছে। কৃষকের জন্য নিরাপদ ও নির্ভরযোগ্য পেমেন্ট উপযোগী কৃষক কার্ড প্রদানে সরকার গঠনের পরপরই মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ প্রদান করেন। দর্শক, সচিবালয়ে কথা বলছিলেন কৃষিমন্ত্রী, আমরা যুক্ত ছিলাম তার বক্তব্যে। দর্শক, কুষ্টিয়ায় বাউলের কে কেন্দ্র করে একটি মব সৃষ্টি হয়েছিল, এই বিষয়ে এই মুহূর্তে একটি ব্রিফিং চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ব্যবস্থা নেওয়ার জন্য আমরা নির্দেশ দিয়েছি। এই জন্য আমি খুলনা থেকে এসেছি, এসে জাস্ট এটা দেখলাম এবং নির্দেশনা দিয়ে যাচ্ছি যাতে যথাযথ প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে বলেছে যে কোনো ধরনের মহাবাদ তৈরি করা যাবে বা হবে না, এই বিষয়ে আসলে পুলিশের কড়া কোনো নির্দেশনা আছে কিনা আপনার উপর? না, এটা তো ঠিকই, আর কেন মব হবে, আর যাতে না হয় আমরা খুলনা থেকে রেঞ্জ রিজার্ভ ফোর্স থেকে আমরা ফোর্স দিয়েছি, জেলার ফোর্স আছে, র্যাব আছে, সবাই আছে, আপনারা স্থানীয় জনগণ আছেন, মবের তো আর কিছু নাই, যাতে না হয় আপনারা সবাই সতর্ক থাকবেন, আমরাও থাকবো। এলাকাবাসীর উদ্দেশ্যে যদি কিছু বলতে, এই এলাকার শান্তিপূর্ণ পরিবেশ পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে বা তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে। হ্যাঁ, এলাকাবাসীর প্রতি আমাদের মেসেজ হচ্ছে সবাই মিলে আপনারা এই ফিলিপনগরকে শান্তির নগর হিসেবে গড়ে তোলেন, আর আইন হাতে তুলে নেবেন না। প্রশাসনকে বললে আইন, আমাদের দেশে প্রচলিত আইনে যে ব্যবস্থা আছে আমরা গ্রহণ করব, সেই সুযোগটা আমাদের দিবেন। এবং বর্তমানে এখানে যে সিচুয়েশন তৈরি হয়েছে, আপনারা সবাই মিলে আজ যাতে কোনো মব তৈরি না হয় সেটা বজায় রাখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। দর্শক, কুষ্টিয়ায় মব সৃষ্টি করে একজন পীরকে হত্যা করা হয়েছিল, সে বিষয়ে পুলিশ ব্রিফিং করছিল, আমরা যুক্ত ছিলাম সেই ব্রিফিংয়ে। দর্শক, চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথে থাকুন।